So men and girls, welcome to the class of simple complex compound and clauses. You have already know that we have finished narration and the class was true about narration. Then we are supposed to do now simple complex compound. This is especially for the HSC 26 batch and also for the HSC 25 batch you have short syllabus, I know, but you have to do the modifier. So for this modifier you have to do this simple complex compound because without it you cannot have a proper knowledge in modifier after doing again and again the rules of modifier. But the simple complex compound are the base of the modifier. This is the main fact, this is the main thing. And also for the freehand writing you have to do this simple complex compound. So ACC 25 and ACC 26 you both need to do this class. This is very important class for you. So this is the first class. You can see that part 1. So we can have this class, then after I will take for some phrase class, and also I will take modifier rule class, and for the ACC 26 I will take the transformation rules. So let's go for today. Simple complex compound, come on. So at first we can see that kinds of sentence. So we all আচ্ছা ঠিক আছে ভাইয়া বাংলায় ক্লাস নিচ্ছি আমি বুঝেছি ভাইয়া বুঝেছি একটু ইংলিশ মারলাম বুঝো না নতুন ইংরেজি স্যার একটু ইংলিশ না মারলে হবে বাংলায় ক্লাস নিচ্ছি পেইন নিও না তো প্রথমে কি আছে কাইন্ডস অফ সেন্টেন্স স্ট্রাকচার আমার পেন কই বলতে ঠিক আছে কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্সের ধরন সেন্টেন্স এর দিক কি এটা স্ট্রাকচার সরি স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার আমরা আর কি জানি সেন্টেন্স আর কয় ভাগে বিভক্ত হয় আমরা জানি যে সেন্টেন্স এটা কি বলে ওটা তোমার মিনিং অ্যাকর্ডিং টু দি মিনিং অর্থাৎ অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার ওই যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি এটা কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি ইম্পারেটিভ ওটা মিনিং অ্যাকর্ডিং টু দ্য মিনিং আর এটা কি অ্যাকর্ডিং টু দ্য গঠন আর মিন স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স 3 ভাগে এই যে সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সরল বাক্য যৌগিক বাক্য আর জটিল বাক্য আর যৌগিক বাক্য বুঝলে জটিল বাক্য আর যৌগিক বাক্য তো প্রথমে সিম্পল আর মেন বিষয় হচ্ছে কেন লাগবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনের জন্য আর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যতীত আর কোনো উপায় নেই ঠিক আছে তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমার লাগবেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমার সেন্টেন্স তুমি তো বড় করতে হবে তাই তো ক্লজ অ্যাড করতে হবে ফ্রেজ অ্যাড করতে হবে তো এর জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো ব্যতিক্রম নেই তোমার করাই লাগবে তো প্রথমেই আমরা সেই ছোটোবেলার এই 6-7-এর সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কাকে বলে তাই দিয়ে শুরু করি কারণ এটা বেসিক ক্লাস হবে যেহেতু এরপরে আমি ট্রান্সফরমেশনের রুল করাবো আর বিশেষ করে আমাদের মডিফায়ার শেখা লাগবে সো এইচএসসি 25 এইচএসসি 25 তোমরা এটা স্কিপ করতে পারবা না ভাই কারণ তোমাদের মডিফায়ার করা লাগবে মডিফায়ার শর্ট সিলেবাস অনুযায়ী মডিফায়ার তোমাদের কয় নম্বরে আসে এখন 9 নম্বরে মেবি তাই না হ্যাঁ 9 নম্বর সো মডিফায়ার যেহেতু করা লাগবে তাই তোমার এটা শেখা লাগবে চলো সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র ফাইনাইট ভার মানে কি সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে যেমন দ্য বয়েজ প্লে ফুটবল দেখো দি কি সুন্দর সহজ সরল একদম পুরো ঝামেলাহীন একটা সেন্টেন্স দ্য বয়েজ প্লে ফুটবল আচ্ছা বিকজ অফ হিজ ইলনেস এইবার এই যে সমস্যা তো এইখানে ভাইয়া বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এটা কি দেখা যাচ্ছে একটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কি হি আছে সেই সাবজেক্ট আমাদের সাবজেক্ট লাগবে একটি মাত্র ফাইনাইট ভার সেটা আছে অ্যাটেন্ড এই যে ফাইনাইট ভার তাই তো সমাপিকা ক্রিয়া অ্যাটেন্ড তাই তো কি সহজ দেখা যাচ্ছে থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে সিম্পল সেন্টেন্স আছে কিন্তু এই যে এইখানে এই যে এই জিনিসটা এইটা আবার কি এটা কি কমপ্লেক্স সেন্টেন্স এটা কি তোমার যেহেতু এক্সট্রা ক্লজ তার মানে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এমন কিছু এটা কি ক্লজ না কি এটা এইটাকে বলে
অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, অর্থাৎ এটা ক্লজ না। ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কেউ জানো? ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য, ক্লজ হলো যার সাবজেক্ট এবং ভার্ব আছে, আর ফ্রেজ, ফ্রেজ কি? ফ্রেজ হলো যার সাবজেক্ট এবং ভার্ব নেই। এর কি সাবজেক্ট দেখা যায়? বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, তাই তো? অর্থাৎ এ তথ্য দিচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে, তাই এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ সে মডিফাই করতেছে কারে, মানে মানে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? সেন্টেন্সের ভিতর অ্যাডভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব প্রোনাউনকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর জন্য, ঠিক আছে? এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো পেইন এর দরকার নেই, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতেছি। নেক্সটে আমরা এর পরে আমরা ওটা কি ক্লজ শিখবো, আর ফ্রেজ ফ্রেজ আমরা পরের ক্লাসে ট্রাই করবো, ঠিক আছে? তো চলো, বোঝা গেল? সেই সেম ডায়লগ। ভিডিও পজ দাও, নোট করো। হয়ে গেছে, নোট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, সরি নন ফাইনাইট মানে আছে অসমাপিকা ক্রিয়া। তো যে সেন্টেন্সের ভিতর অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্ব থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম শর্ত হলো কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই তোমার প্রিন্সিপাল ক্লজ একটা থাকতে হবে, নাহলে সে সেন্টেন্সই হবে না। সাবঅর্ডিনেট ক্লজ এর শুরুতে সাধারণত এই যে এগুলো কি সাবঅর্ডিনেট কনজাংশন, তোমরা জানো এই যে এগুলো ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, আনটিল, টিল, আনলেস, হোয়েন, হু, হুইচ, হাউ, বিফোর, আফটার, ওয়েদার, ওয়াইল ইত্যাদি বসে। যেমন অলদো হি ইজ রিচ, হি ইজ অনেস্ট। এখানে প্রিন্সিপাল ক্লজ কে আর সাবঅর্ডিনেট ক্লজ কে? প্রশ্ন হলো এটা। তো দেখো, অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী। এখন এইটুকের বাংলা করো, যদিও সে ধনী, এটা কি পুরো একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করে? যদিও সে ধনী না, কিছু থেকে যায়, তাই না? তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। আর হি ইজ অনেস্ট, এটা যদি আমি এই সেন্টেন্স বাদে আমি এটারে আলাদা করে এখানে লিখি হি ইজ অনেস্ট, তাহলে কি এটা কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? করে কি না? অবশ্যই করে। আচ্ছা দেখো নেক্সট, আই নো দ্যাট হি উড হেল্প মি, আমি জানি যে সে আমাকে সাহায্য করবে। তাহলে আই নো, আমি জানি, এটা প্রিন্সিপাল ক্লজ, বুঝলে? এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাটের পরে যেটুক হি উড হেল্প মি, হি উড হেল্প মি, এটা কিরকম হলো? আই নো দ্যাট, আমি জানি যে, ভুল গেছি, সরি, আই এম সো সরি। প্রিন্সিপাল ক্লজ, হলো এইটা, হি উড হেল্প মি, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই নো দ্যাট, আমি জানি যে। আমি কি জানি? জানার ইচ্ছা থেকে যায়, সেন্টেন্স পরিপূর্ণ হয় না, এর জন্য আই নো দ্যাট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর হি উড হেল্প মি এটা হলো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, এটা তো সহজ, মানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। অর্থাৎ আচ্ছা পুরোটা পড়ে নি, এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, এই যে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফোর ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাহলে হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট, দুইজনের আলাদা করে বসায় দাও, এরা একটা অর্থপূর্ণ বাক্য দিবে। এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চেনার সহজ উপায়, যে আলাদা আলাদা করে বসায় দিলে। এই যে এটা কি রিড এর নিজেই একটা সেন্টেন্স, তাও সে কি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সে
শুধু রিড মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, শুধু রিড দিয়েই একটা সেন্টেন্স তৈরি করা যায়, এটা কিন্তু একটা শিকার বিষয়। শুধুমাত্র রিড দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। রিডের আগে কি আছে? ইউ রিড, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু। অর ইউ উইল ফেল, অথবা না হইলে তুমি ফেল করবা, পড়ো নইলে তুমি ফেল করবা, তাই তো? সত্য কথা। ভিডিও পজ দিয়ে নোট করো। হ্যাঁ, এটা নোট করো। ভিডিও পজ দাও, টোকা দাও, ভিডিওর উপর টোকা দাও, নোট করো। হয়ে গেছে বোধ হয়, নোট হয়ে গেছে। চলো, হ্যাঁ এবার দেখো সেন্টেন্স গঠন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই তো? এবার সেন্টেন্সকে গঠন অনুযায়ী আরও দুই ভাগে, ওই সেই গঠন অনুযায়ী আরও দুই ভাগে ভাগ করা যায়, বাট এরা পরীক্ষায় আসে না। কিন্তু সেন্টেন্সের হালকা একটা ব্যতিক্রম, এক্সট্রা নলেজ, এটা মনে করো বোনাস নলেজ, ঠিক আছে? এক্সট্রা নলেজ। এই সেন্টেন্সকে গঠন অনুযায়ী আরও দুই ভাগে ভাগ করা যায়, মাল্টিপল সেন্টেন্স আর ডাবল সেন্টেন্স, ঠিক আছে? জেনে রাখা ভালো, ঠিক আছে? এগুলো মানে খুব গুরুত্বপূর্ণ না, বাট জেনে রাখা ভালো। মাল্টিপল সেন্টেন্স, ঠিক আছে? যে সেন্টেন্সে দুইয়ের অধিক কোঅর্ডিনেট, ওই যে কোঅর্ডিনেট আই মিন কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা, তাই তো? দুইটা সেন্টেন্স আমরা দেখেছি। এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে আমরা কি দেখেছি? দুইটা সেন্টেন্স দেখেছি, এই একটা একটা, দুইটা দেখেছি, তাই তো? কিন্তু যদি আরও আর একটা যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় মাল্টিপল। তাই এই যে মাল্টিপল হচ্ছে যে সেন্টেন্সে দুইয়ের অধিক কোঅর্ডিনেট ক্লজ থাকে তাকে মাল্টিপল সেন্টেন্স বলে। যেমন দ্য বয় কেম হোম, দ্য বয় কেম হোম একটা সেন্টেন্স, ঠিক আছে? এলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর টুক রেস্ট, এটাও একটা। এখানে দেখো অ্যান্ড, এখানেও কিন্তু অ্যান্ড হবে, বাট অ্যান্ডের পরিবর্তে এখানে কমা ব্যবহৃত হয়েছে, দেখা যাচ্ছে এখানে কমা কমা ব্যবহৃত হয়েছে। অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, তিনটা সেন্টেন্স একসাথে, বাট এটা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, বাট একসাথে তিনটা, এর জন্য তাদের আলাদা করে নাম দিয়ে আমরা বলেছি এ কি মাল্টিপল, মাল্টিপল সেন্টেন্স। এবার ডাবল সেন্টেন্স, এটা দেখো ডাবল সেন্টেন্স। আচ্ছা, যে সেন্টেন্সে দুইটি কোঅর্ডিনেট ক্লজ থাকে তাকে ডাবল সেন্টেন্স বলে। যেমন হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম ভেজিটেবল। যে সেন্টেন্সে দুইটা কোঅর্ডিনেট ক্লজ থাকে, দুইটা কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্সও বলা যায়, সমস্যা নেই। বাট ক্যান ডাবল সেন্টেন্স, যেহেতু এটা কম্পাউন্ড বলা যায়, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম ভেজিটেবল। আই নো, এখন কেন এটা ডাবল সেন্টেন্স বলা হলো? কম্পাউন্ড দিলে তো কাজ চলে যাচ্ছিল আমাদের, তাহলে কেন আবার এক্সট্রা করে তারে আমরা ডাবল সেন্টেন্স বলবো? কারণ হলো দেখো, ডাবল সেন্টেন্সের ভিতর সাবঅর্ডিনেট ক্লজকেও আনা হয়েছে। কিভাবে? সেকেন্ড উদাহরণ, আই নো হোয়ার হি লিভস অ্যান্ড হোয়াট হি ডাজ। হোয়াট হি ডাজ সাবঅর্ডিনেট ক্লজ, এটা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। আই নো হোয়ার হি লিভস, আই নো আমি জানি, সরি ভুল বলেছি, এটা আছে প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হি ডাজ সে কী করেছে, প্রিন্সিপাল, হ্যাঁ ঠিক আছে প্রিন্সিপাল ক্লজ। আই নো আমি জানি, হোয়ার হি লিভস আমি জানি, আমি কি জানি, এটা তো পুরোপুরি না, এর জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়ার হি লিভস, এই যে সে কোথায় বাস করে, এবং অর্থাৎ দেখো এখানে ডাবল ক্যান বলা হয়েছে, মানে আলাদা করে আমরা ডাবল সেন্টেন্স কেন বলবো, অর্থাৎ একই সাথে তুমি কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স দুইটা একসাথে পাচ্ছ, এর জন্য এটা ডাবল সেন্টেন্স বলা। তাহলে যদি কোনো সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স দুইটাই থাকে তাহলে তাকে বলা হয় ডাবল সেন্টেন্স। মনে রাখা সহজ উপায়, এত সংজ্ঞা ফঙ্গা আমাদের দরকার নেই। যে সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স আই মিন সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ দুইটাই থাকে তাই বলা হয়, মানে যে সেন্টেন্স দেখলে মনে হবে যে এটা কমপ্লেক্সেও আছে কম্পাউন্ডও আছে তাকে বলা হয় ডাবল সেন্টেন্স। ক্লিয়ার? চলো, ও এটা নোট করো, রেকর্ড ঠিকঠাক হচ্ছে? লাইট বন্ধ করি, আবার ঠিক আছে। চলো, ভিডিও পজ দিয়ে মনে হয় নোট হয়ে গেছে, তাই না? চলো, হ্যাঁ তাহলে এরই ভিতর দিয়ে আমাদের ক্লজ শেষ, আই মিন সেন্টেন্স শেষ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বেসিক নলেজ কমপ্লিট, ঠিক আছে? এরপরে আমরা বেসিকের পরে আমরা কিসের রুল করবো, যে কিসের রুল বলে, ডার্ক দেখা যাচ্ছে নাকি, এটা বন্ধ করে দিলে মনে তো হচ্ছে তাই। আচ্ছা, এরপরে আমরা ট্রান্সফরমেশন রুল করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে?
হ্যাঁ ক্লজ, এবার শুরু হলো ক্লজ। হ্যাঁ আগে এটা নোট করো, তারপর আমি ক্লজ বলতেছি। ডার্ক হয়ে গেছে নাকি, দাঁড়াও। ঠিক আছে, চলো ক্লজ। হ্যাঁ প্রথমেই কি ক্লজ কাকে বলে, আমি কি বলেছি, ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি, ফ্রেজের সাবজেক্ট অবজেক্ট থাকে না, বাট ক্লজের সাবজেক্ট অবজেক্ট থাকে। ওই যে প্রথমে আমরা দেখলাম বিকজ অফ হিজ ইলনেস, প্রথম স্লাইড একদম প্রথমে আমরা দেখেছি এই যে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, অর্থাৎ এটা একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট এখন আমরা শিখবো ক্লজ। চলো ক্লজ। A clause is a group of words that contain at least a subject and a finite verb. A clause may form a sentence or part of a sentence. অর্থাৎ ক্লজ হলো ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ একদল শব্দ যেটা একটা অন্তত একটা সাবজেক্ট, মানে ক্লজের প্রধান বৈশিষ্ট্যকে কি বলে, প্রপার্টিজ, কোয়ালিটিজ, অর্থাৎ অ্যাটলিস্ট এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, এটা সমাপিকা ক্রিয়া এবং একটা সাবজেক্ট থাকবে, সেটা হবে ক্লজ। প্রিন্সিপাল, অর্থাৎ এভরি ক্লজ ইজ, কি বলা যায়, এভরি ক্লজ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ঠিক আছে, প্রিন্সিপাল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ, সরি। যাই হোক, এ ক্লজ মে ফর্ম এ সেন্টেন্স, একটা ক্লজ নিজেও একটা সেন্টেন্স হতে পারে এবং অথবা অথবা সে বড় একটা সেন্টেন্সের অংশ হতে পারে, তাই তো। চলো, কাইন্ডস অফ ক্লজ। ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস। ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস, অর্থাৎ ক্লজ তিন ধরনের হয়। কি কি দেখো, প্রিন্সিপাল ক্লজ সবাই জানো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল ক্লজ, যেটা সাবঅর্ডিনেট কনজাংশন ছাড়া যুক্ত হবে, এবং প্রিন্সিপাল ক্লজ যে একা একা সাবজেক্ট এবং নন ফাইনাইট ভার্ব দ্বারা বসবে। আর কোঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। প্রথমে দেখি প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। তো যে ক্লজে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন হ্যাঁ দেখো, একটা গুরুত্বপূর্ণ লাইন কইছে, তুমি কই, মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে সে অর্থ প্রকাশ করতে পারে। মূল সেন্টেন্সটাকে আলাদা করার পরেও সে স্বাধীনভাবে একটা অর্থপূর্ণ বাক্য হবে, সেই হবে প্রিন্সিপাল ক্লজ। তো এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে, বিকজ হি ইজ ভেরি সিম্পল, সে খুবই সাধারণ। এক সেকেন্ড, হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি কল দিয়ে আসবে না, সরি কল আসছিল। আচ্ছা, এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে, বিকজ হি ইজ, দেখো এখন তুমি এটুক বাদ দাও, এটুক মনে করো বাদ দিলাম, শুধুমাত্র এভরিবডি লাইকস হিম এটাকে আলাদাভাবে একটা সেন্টেন্স হিসেবে প্রকাশ করা যায়, এটা কি বলে, আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এবং হি ইজ ভেরি সিম্পল, সে খুবই সাধারণ, এটাও একটা সিম্পল সেন্টেন্স, তাই না, আলাদাভাবে এদের অর্থ প্রকাশ করে। এই সিম্পল প্রিন্সিপাল ক্লজ, এই অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাকে বলে। ভিডিও পজ দিয়ে নোট করো। ঠিক আছে, হয়ে গেছে নোট, হয়ে গেছে না। একটা জিনিস দেখাই তোমাদের, কেন হবে, দাঁড়াও। একটা জিনিস দেখাই তোমাদের, এখানে লিখি, ঠিক আছে।
সো একটা জিনিস দেখো, ঠিক আছে, লেটস সি এ রেশিও ইমোশনলেস হ্যাবিট, আবেগহীন অভ্যাস, দেখা যাচ্ছে আবেগহীন অভ্যাস, আর হ্যাবিটলেস ইমোশন অর্থাৎ অভ্যাসহীন আবেগ, যেটা 15 থেকে 25 বছর বয়স, আর ইমোশনলেস হ্যাবিট যেটা 26 থেকে 40 বছর। তোমরা এখন কই আসো? অভ্যাসহীন আবেগে, ঠিক আছে, মানে তোমরা সবাই আবেগে চলো 15 থেকে 25 বছর, ঠিক আছে। মানে আবেগে চলো বলতে ওই যে মেয়েদের সাথে ঘোরাঘুরি, তাদের সাথে টাইম পাস করা, তোমার এখানে ঘুরতে যাওয়া, অমুক বা ফ্রেন্ডের বার্থডে পালন করা, ঠিক আছে, ফিজিক্যাল রিলেশন, এগুলোর প্রতি তোমাদের অন্যরকম আবেগ, ঠিক আছে। আর ঠিক 25-এর পর যখন 26-27 একটা লোক যখন বিবাহ করে, ঠিক আছে, তার ম্যারেজ লাইফ শুরু হয়, প্রথম 1-2 বছর সে মনে করো একটু আনন্দেই থাকে, কিন্তু তারপর মনে করো আবেগহীন অভ্যাস হয়ে যায়, অর্থাৎ মানে সব করতে হয়, ঠিক আছে। ওই যে তুমি কাপেলদের দেখো না, ওই যে বিবাহিত কাপেলদের ঘোরাঘুরি করতেছে, বাইকে তারা ঘুরতে যাচ্ছে, এনে সেনে তারা ডেট করতেছে, এগুলো কিন্তু তোমাদের ওদের ভিতরে কোনো আবেগ কাজ করে না, এই করতে হবে তাই করতেছি, এরকম হয়ে যায়। তো মানে এগুলো ভিতরে কোনো আবেগ আবেগ কাজ করে না। এখন যেহেতু তুমি কলেজে পড়ো, আমি বুঝতেছি তোমার ভিতরে তো আবেগ কাজ করবে, মেয়েদের সাথে ঘোরাঘুরি, হ্যাঁ, তার সাথে ডেটে যাওয়া, হ্যান করা ত্যান করা, তুমি কলেজ স্টুডেন্ট যেহেতু, তো এইগুলো কাজ করবেই। বাট এটারে কন্ট্রোল করে ট্রানজেকশন করে এইখানে আসার জন্য তোমার এই আবেগটা স্যাক্রিফাইস করা লাগবে, ঠিক আছে। এই অভ্যাসীন আবেগ থেকে যতটা তুমি দূরে থাকবা, মনে করো ততটা তোমার ফিউচার ব্রাইট হবে। মনে করো এই ট্রানজেকশন নিয়ে ইমোশনলেস হ্যাবিটে আগোতে হবে, বুঝলে? চলো একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তোমাদের সময়ের কি বলে? অভ্যাসীন আবেগ। পড়াই ফিরি, চলো কইছিলাম। হ্যাঁ, এবার এখানে তো প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল ক্লজ শিখেছি আমরা। চলো, সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজ আমরা সবাই জানি, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যুক্ত থাকে। সহজেই বোঝা যাচ্ছে যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে। তো দেখো এই উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। আই স হিম অন দি স্ট্রিট ওয়েন হি ওয়াজ প্লেয়িং। আমি তাকে রাস্তায় দেখেছিলাম যখন সে খেলছিল, ঠিক আছে। আই স হিম অন দ্য স্ট্রিট ওয়েন হি ওয়াজ প্লেয়িং প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আজকে পেনটা ভুলে গেছি বাসায়, কোচিংয়ে আসার আগে পেনই আনতে ভুলে গেছি। আই স হিম অন দ্য স্ট্রিট ওয়েন হি ওয়াজ প্লেয়িং, তাহলে আই স হিম অন দ্য স্ট্রিট, আমি তাকে রাস্তায় দেখলাম, ঠিক আছে। তো এটা সেন্টেন্স পুরোপুরি হয় না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজে আসি, যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। এটা তো সহজ, আমরা জানি কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, এই যে কোঅর্ডিনেট কনজাংশন আমি এখানে বড় করে লিখে দিছি, ঠিক আছে, আমি দাগালাম না, তোমরা যাতে নোট করতে সুবিধা হয়, ঠিক আছে। তো কোঅর্ডিনেট যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। আই সেন্ট হিম, এই যে আলাদাভাবে বসা দাও, আই সেন্ট হিম এ লেটার, আমি তাকে একটি চিঠি দিয়ে দিলাম, হি রিপ্লাইড, সে তার উত্তর দিল। আলাদাভাবে দুজন ইন্ডিপেন্ডেন্ট দুটো ক্লাস, তারা ইন্ডিপেন্ডেন্টভাবে দুজন কি বলে অর্থ প্রকাশ করতে পারে। সো এটাই সহজ, এটা নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো। নোট হয়ে গেছে বোধহয়, চলো। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, তাই তো। তো প্রিন্সিপাল ক্লজ সে ভালো মানুষ, তার কোনো ভাগটাক নেই। কোঅর্ডিনেট ক্লজ সেও ভালো মানুষ, তার আর কোনো ভাগটাক নেই। সমস্যা করেছে সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ অফ থ্রি কাইন্ডস, সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের। নাউন ক্লজ, এইটাই তোমাদের
মডিফায়ারে লাগবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বাল ক্লজ। এই তিনটা জিনিসই তোমাদের মেইনলি মডিফায়ারে প্রয়োজন। তো এটা কি হয় কি দেখি, আমি ডিটেলসে বুঝাচ্ছি। তো একবারেই বুঝবা, আর একবার বুঝে গেলে জীবনে ভুলবা না নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি আর অ্যাডভার্বাল ক্লজ কি। তো প্রথমে আসি নাউন ক্লজ। A noun clause is a group of words that functions as a noun in a sentence. It has a subject and a verb, but it does not express a complete thought on its own. Think of it as a mini sentence that acts like a noun. So কি হলো আমি বুঝাই, শোনো। A noun clause is a group of words that functions as a noun. মানে noun clause একটা একগুচ্ছ শব্দ যেটা নাউনের মতোই কাজ করে, যেটা নাউনের কাজই করে, অর্থাৎ নাউনের স্থানে বসে নাউনের অর্থ দেয়। দ্যাট ইট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, অর্থাৎ সে নাউন হবে ঠিকই, কিন্তু সেই নাউনেরই সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, এবং বাট ইট ডাজ নট এক্সপ্রেস এ কমপ্লিট থট, কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ তার কিছু থেকে যাবে। বুঝলে আই মিন কেমনে বুঝবো, মানে উদাহরণ আমরা ওটা ভালোভাবে বুঝবো। আর এটাকে একটা মিনি সেন্টেন্স অর্থাৎ ছোটো সেন্টেন্স হিসেবে চিন্তা করা যায়। মিনি সেন্টেন্স দ্যাট অ্যাক্টস লাইক এ নাউন, এটা একটা ছোটো সেন্টেন্স হবে কিন্তু সেটা নাউনের মতো কাজ করবে, কিন্তু তার ভিতরে সাবজেক্ট এবং ভার্ব এই দুটা কিন্তু থাকবে, এই দুটা মাস্ট। তাহলে হাউ ডাজ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ করে আমরা সেটা দেখি। হাউ ডাজ ইট ওয়ার্কস, চলো। জাস্ট লাইক এ রেগুলার নাউন, নাউনের মতোই কাজ করে। এ নাউন ক্লজ ক্যান টেক অন ডিফারেন্ট রোলস ইন এ সেন্টেন্স। নাউন ক্লজ একটা সেন্টেন্সে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে পারে। হেয়ার আর সাম কমন ফাংশনস, এখানে কিছু কমন ফাংশন দেওয়া হলো। সো অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এক্সাম্পল, হোয়াট ইউ সেইড ওয়াজ হার্টফুল। এই যে হোয়াট ইউ সেইড, এটা হলো সাবজেক্ট পুরোটাই। যা তুমি বলেছো এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে? করিনি, বাট দেখো এটা সাবজেক্ট আর ভার্ব কিন্তু আছে, ফাইনাইট ভার্ব। তাও ওয়াজ হার্টফুল, এটা দুঃখজনক ছিল। ইট ওয়াজ হার্টফুল, এখানে তুমি ইটের পরিবর্তে এটা বসে গেল, তাই তো, মানে ইট পরিবর্তে এটা সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করলো। তো এটাই নাউন ক্লজ। ভিডিও পজ করে নোট করো। হয়ে গেছে নোট মেবি, তাই না? নেক্সট আরও কিছু উদাহরণ দেখবো। ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ নাউন ক্লজ কি কি হিসেবে ব্যবহৃত হতে পারে? অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট আমি প্রথমে বোঝাই আছি, তাই না? ওই টেন্সের আগে বোঝাই আছি। তো ডিরেক্ট অবজেক্ট হিসেবে, তো এক্সাম্পল, আই নো দ্যাট হি ইজ লাইং, আমি জানি সে মিথ্যা কথা বলছে। ইনডিরেক্ট অবজেক্ট, এই দেখো দ্যাট হি ইজ লাইং, এই যে আমি জানি, এটা দিয়েও কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট করা যায়। আই নো প্রিন্সিপাল ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। আমি কি জানি, বাট দেখো সাবঅর্ডিনেট, এটা না দিলে সেন্টেন্স অসম্পূর্ণ থেকে যায়। আই নো দ্যাট হি ইজ লাইং, আমি জানি সে মিথ্যা কথা বলছে। সো এটা ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, এটা ডাইরেক্ট অবজেক্ট নাউন ক্লজ। ইনডিরেক্ট অবজেক্ট, টেল হু এভার কলস দ্যাট আই এম বিজি, যেই কল করেছে কিনা তাকে বলো আমি ব্যস্ত আছি। তো যেই কল করেছে কিনা, এই যে এটা কি ইনডিরেক্ট অবজেক্ট, দ্যাট যে আমি ব্যস্ত আছি। হু এভার কলস, যেই কল করেছে কিনা, ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অবজেক্ট অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই যে অ্যাবাউটের পরে, মানে প্রিপোজিশনের পরে যেটুক থাকবে সেটাই তো প্রিপোজিশনের অবজেক্ট হবে, তাই না? এই যে অ্যাবাউটের পরে ব্যবহৃত হয়েছে, তাই তো। ঠিক আছে, চলো। এই যে অ্যাবাউটের পরে প্রিপোজিশন, আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট হোয়াট মাস্ট হ্যাপেন, আমি ভীত, আমি ভয় পেয়ে আছি যে যা ঘটে চলেছে তার সম্পর্কে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক হিসেবে। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক, তাই তো। হ্যাঁ, দ্য প্রবলেম ইজ দ্যাট উই ডু নট হ্যাভ এনাফ টাইম, সমস্যা হলো আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই। এইচএসসি পজিশনের কাছে কিন্তু পর্যাপ্ত সময় আছে, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই। বিএফআর খুবই শীঘ্রই করা লাগবে, তাতে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা,
দ্য প্রবলেম ইজ ড্যাট, দেখো সমস্যা হলো এই যে কমপ্লিমেন্ট এইটুক ছাড়া, ড্যাট মানে কমপ্লিমেন্ট বুঝবো কি হবে, এইটুক ছাড়া বাক্য তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাই এটা কমপ্লিমেন্ট। নোট করো এটা, হয়ে গেছে না নোট? চলো চলো চলো, হয়ে গেছে কমপ্লিট নোট, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ দেখি কি, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অলসো নোন অ্যাজ এ রিলেটিভ ক্লজ। বাহ, অ্যাডজেক্টিভ ক্লজের একটা নাম হলো রিলেটিভ ক্লজ। ইজ এজ এ রিলেটিভ ক্লজ, তো যখন মডিফায়ার থাকবে তখন ডান পাশে ব্র্যাকেট দিয়ে বলবে মেক দ্য ওখানে কি বলে ওগুলো, ইউজ, ও হ্যাঁ ইউজ বলে, ইউজ রিলেটিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে হবে। তো এর জন্য এগুলো শেখা লাগবে। মডিফায়ারের স্পেসিফিক রুল যখন আমি করাবো তখন বুঝবা আসলে কি হচ্ছে, ঠিক আছে। ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ টু মডিফাই এ নাউন অর প্রোনাউন। ইজ, আচ্ছা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা কি ছিল, নাউন ক্লজ কি ইন্ডিপেন্ডেন্ট, নাউন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কে কিছু বলা নেই নাউন ক্লজে, ঠিক আছে। তো ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ফাংশনস অ্যাজ এ অ্যাডজেক্টিভ টু মডিফাই এ নাউন or pronoun. It provides additional information that the noun or pronoun about the noun or pronoun it modifies. ডাইরেক্ট বলা আছে মডিফায়ারের কথা, তাই তো। তো অ্যাডজেক্টিভ ক্লজ প্রধানত নাউন আর প্রোনাউন, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ যা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। তো স্ট্রাকচার অফ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজেস টিপিক্যালি মানে কি বলো, ওয়ার্ড মিনিং, সাধারণত এখানেও শিখবা ওয়ার্ড মিনিং। সাধারণত begins with a relative pronoun, হ্যাঁ রিলেটিভ ক্লজ কেন বলা হয়, রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো রিলেটিভ প্রোনাউন উইথ এ রিলেটিভ প্রোনাউন সাচ অ্যাজ হু রিফার্স টু পিপল, আবার হোম রিফার্স টু পিপল অবজেক্ট অফ এ ভার্ব অর প্রিপোজিশন, হুজ রিফার্স টু পোসেশন, হ্যাঁ পোসেশন, হুজ এটা কার, ঠিক আছে, অর্থাৎ মালিকানা, পোসেশন মানে কি মালিকানা, ঠিক আছে। হুইচ রিফার্স টু থিং, বস্তুকে বোঝায়, মানে বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর ড্যাট রিফার্স টু পিপল অর থিংস, ড্যাট রিফার্স টু পিপল অর থিংস। এক্সাম্পল দেখি কয়টা এক্সাম্পল দিয়ে এখানে, হ্যাঁ একটা এক্সাম্পল দিয়ে আছে, সমস্যা নেই, কারণ একই জাতীয় তাই আমি প্রতিটা এক্সাম্পল এখানে দিইনি। দ্য গার্লস হু ইজ ওয়ারিং এর, এই যে ডাইরেক্ট বোঝাই যাচ্ছে অবস্থা। অ্যাডজেক্টিভ কাকে বলে, যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এটা কি কন্ডিশন বোঝাচ্ছে। দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ রেড ড্রেস, ঠিক আছে, অবস্থা কন্ডিশন। এই যে দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার, যে মেয়েটি লাল ড্রেস পরে আসে সে হলো আমার বোন। তো এখানে বোঝা যাচ্ছে হু দিয়ে যেটুকু এগুলো এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তো সরাসরি মডিফায়ার এরকম দেওয়া থাকবে। তো মডিফায়ারের স্পেসিফিক রুল আশা করি ফ্রেজ আর মডিফায়ার আমি নেক্সট ক্লাসে করাবো, সো নোট করো এটা। ভিডিও পজ দাও, নোট করো, বেশি টাইম নেব না, ঠিক আছে, চলো। হ্যাঁ এবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ লাস্ট। অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ অলসো নোন অ্যাজ এ অ্যাডভার্ব ক্লজ, এটাকে অ্যাডভার্ব ক্লজ ডাইরেক্ট বলা হয়ে গেছে অ্যাডভার্ব ক্লজ, তাই তো। তার মানে অ্যাডভার্বের কাজ যা অ্যাডভার্বিয়াল ক্লজের কাজও তাই। সো ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ফাংশনস অ্যাজ এ অ্যাডভার্ব, ইট মডিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব ইন দ্য মেইন ক্লজ। দেখো এখানেও ডাইরেক্ট ভাই মডিফায়ারে তুলুম ভাবে ব্যবহৃত হবে, তুলুম, হ্যাঁ ব্যাপকভাবে ব্যবহৃত হবে মডিফায়ার ক্লজ। সো ইট মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার, অর্থাৎ দেখো ভার্বকেও মডিফাই করবে, সে অ্যাডজেক্টিভও মডিফাই করবে, সে নিজের আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করবে। সো
অ্যাডভার্বিয়াল ক্লজ টিপিক্যালি বিগিনস উইথ এ সাবঅর্ডিনেট কনজাংশন, এইটা মনে রাখার বিষয়। সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা অ্যাডভার্ব শুরু হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হয়। টাইম যদি সময় বোঝায়, সময়ের ক্ষেত্রে আফটার, বিফোর, সিন্স, আনটিল, হোয়েন, এভার, হোয়াইল এগুলো বসে। তো এক্সাম্পল একটা দেখলেই বাকিগুলো বুঝবা। আফটার উই ইট ডিনার উই উইল ওয়াচ এ মুভি, তারপর খাবার খাওয়ার পর আমরা একটা মুভি দেখব, তাই তো। তো এখানে উই ইট ডিনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, আফটার দিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ এটা সময় বোঝাচ্ছে, আমরা খাবার খাওয়ার পর আমরা একটা মুভি দেখব। প্লেস যদি বোঝায়, হোয়ার বা হোয়াট এভার, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানেই ধোয়া সেখানেই আগুন। কজ কারণ, যেখানে কজ অর্থাৎ কারণ, বিকজ এবং সিন্স। এক্সাম্পল দেখো, বিকজ ইট ওয়াজ রেইনিং উই স্টেড ইনডোর, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল তাই আমরা ঘরের ভিতরেই ছিলাম। তো এই যে কারণ বুঝাই দিল, যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বের ভিতর কাজ করে। অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিল, এই যে আমরা কেন আমরা কেন ঘরের ভিতরে ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই তো। অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করলো এইটুক, ইট ওয়াজ রেইনিং, মানে ভার্বের কারণ বোঝাবে। সহজে মনে রাখা নিয়ম, ভার্বের কারণ যে বোঝায় সে হলো অ্যাডভার্ব। ভার্ব সম্পর্কে যে তথ্য দেয় আরো, ঠিক আছে, মানে ভার্বের আত্মীয় স্বজন, এটাও নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো। দাও ভিডিওর উপরে একটা টোকা দাও, এমনি করে টোকা দাও। চলো, কন্ডিশন অর্থাৎ অবস্থা। কন্ডিশন শর্ত, কন্ডিশন অর্থাৎ শর্তই বলা যায়, যেরকম এখনকার শর্ত, ঠিক আছে। সরকারি চাকরি বাকরি ছাড়া কোনো বাপ তার মেয়ে বিয়ে দেবে না, এর জন্য কি হচ্ছে, দেশে অনার্স মাস্টার্স, তারপর আর এখন তো লাখ লাখ ছেলে মেয়ে তোমার গ্রাজুয়েট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েটে সরকারি চাকরির জন্য সে কি করে, পিওনের চাকরি, তাই তো। তৃতীয় শ্রেণীর পিওনে, তোমাদের কলেজেও আছে দেখবা পিওনের চাকরি করে। তো পিওনের চাকরি মূলত তোমার ওইখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দেওয়া থাকে, এসএসসি পাস, সেখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে পিওনের চাকরির আবেদন করতেছে, সরকারি চাকরি, নাহলে তো সে কোনো বাপ তার মেয়ে দিচ্ছে না। তখন কি আসছে, স্বাভাবিক, একটা অনার্স মাস্টার্স করা ছেলে একটা পিওনের কাজ যখন করবে তখন কি তার ইগোতে লাগবে, পিওনের কাজ কি বোঝোই তো, ঠিক আছে, খাতা এনে দাও, বই এনে দাও, এক গ্লাস পানি এনে দাও। কিন্তু ওইখানে যদি একটা এসএসসি পাস ছেলে তোমার পিওনের চাকরি করতো, সে কিন্তু দায়িত্ব সহকারে তার নিজের কাজ করতো, তার ইগোতে কিন্তু লাগতো না। কিন্তু এখন ওই যেখানে অনার্স মাস্টার করা ছেলে সরকারি চাকরির লোভে সে ওই জায়গায় যাচ্ছে এবং তার ইগোতে লাগতেছে, সে তার দায়িত্ব ঠিকঠাক পালন করতেছে। এইখানে তোমরা বলতে পারো যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমের দোষ, এইখানে বলা যায়, ঠিক আছে। কারণ প্রতিবার লাখ লাখ ছেলে মেয়ে গ্রাজুয়েট হচ্ছে উইদাউট এনি লেবার, উইদাউট এনি ট্যালেন্ট, মানে পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখলেই সে পাস, গ্রাজুয়েট কমপ্লিট, ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়। বাট এখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সিস্টেম করতেছে। এখন দেখা যাক বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গ্রাজুয়েটের মান কেমন বাড়ে, ঠিক আছে। চলো, বেশি কথা বলা যাবে না, হ্যাঁ, দেশ সম্পর্কে বেশি কথা বলা যাবে না। কন্ডিশন, ইফ আনলেস ওয়েদার, ঠিক আছে, ইফ আনলেস ওয়েদার, যদি, আনলেস যদি না, ওয়েদার, যাই হোক। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, সহজ, এই যে শর্ত বুঝেছে তাই। ইফ কন্ডিশনাল সেন্টেন্স, তাই তো, ফার্স্ট কন্ডিশনাল, আমরা তো রাইট ফ্রম ভার্সে পড়েছি, তাই না। রাইট ফ্রম ভার্সের রুল আর টেন্সের রুল কিন্তু আলাদা না, দুটোই এক, এর জন্য আমি আলাদা করে রাইট ফ্রম ভার্সের রুল বানাইনি। তারপর পারপোজ অর্থাৎ উদ্দেশ্য, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, উদ্দেশ্য। আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান গেট গুড গ্রেডস, আমি কঠোরভাবে পড়াশোনা করি যেন আমি ভালো ফলাফল পাই, সহজ। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট মানে বিপরীত, লেখো ওয়ার্ড মিনিং। আমি জানি তোমাদের ভিতর 30%, 30 কি 15% ছেলে মেয়ে জানে শুধু কন্ট্রাস্ট মানে কি, 90% এই 85% জানে না কন্ট্রাস্ট মানে কি, বিপরীত, ঠিক আছে। অলদো দো, ইভেন দো, ঠিক আছে। তো কি বলা আছে, তো এক্সাম্পল দেখো, অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট ফর এ ওয়াক, যদিও বাইরে বৃষ্টি হচ্ছিল আমরা তাও হাঁটতে বেরোলাম, হাঁটতে বেরোনোর কি শখ, ঠিক আছে। তো এই কন্ডিশনাল তো বোঝাই যাচ্ছে, হাঁটতে যাওয়ার কারণ, এই যে
এইটুক কিসের কারণ বুঝলো, ভার্বকে মডিফাই করলো হাঁটতে যাওয়ার, ফর এ ওয়াক, উই ওয়েন্ট ফর এ ওয়াক। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ সহজেই চেনা যায়। ঠিক আছে, মানে ওই অ্যাডভার্ব যেভাবে চিনবা, শুধু অ্যাডভার্ব আলাদা একটা ওয়ার্ড হয়, আর এখানে ক্লজ অ্যাডভার্ব নিজে একটা সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে একটা ক্লজ তৈরি করে। কিন্তু সে যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে সে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, ওই সেভাবে অ্যাডজেক্টিভ ক্লজও তাই। অ্যাডজেক্টিভ যেরকম একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, 10 গুণ সংখ্যা পরিমাণ নাউন প্রোনাউনের বোঝায়, সেইখানেই শুধুমাত্র সেই অ্যাডজেক্টিভের কাজই করবে, কিন্তু সেটা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে তোমার একটা সেন্টেন্সের মিনি সেন্টেন্স হবে। এটাই হলো পার্থক্য ক্লজ আর তোমার ডাইরেক্ট আমাদের পার্টস অফ স্পিচের ভিতর। তারপর দেখো ম্যানার্স, অর্থাৎ ধরন। ম্যানার্স মানে কি? ধরন। অ্যাজ ইফ, অ্যাজ দো, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে আচরণ করে, মানে আচরণ, হ্যাঁ ঠিক আছে, আচরণ করে যেন সে সব জানে। পজ করো, নোট করো। হয়ে গেছে নোট মধ্যে, ঠিক আছে, পজ করে নোট করে ফেলো। হয়ে গেছে, এতক্ষণে নোট হয়ে গেছে বোধহয়, তাই না? ভিডিও থামিয়ে নোট করতে হবে। কি এটা কি? পিঙ্ক কালার। উই আর ডান ফর টুডে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। তো মেইনলি ক্লাস করা লাগবে এটা এইচএসসি 24-25 দুজনের জন্য, কারণ মডিফায়ার শেখা লাগবে। মডিফায়ারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং এই ক্লজ ব্যাপকভাবে ব্যবহৃত হবে। এরপরে ফ্রেজের একটা ক্লাস আনবো, তারপর ফ্রেজের সাথে আমি আশা করি মডিফায়ারের ক্লাস আনবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুক। উই আর ডান। ঠিক আছে, তো নেক্সট দেখা হবে তোমাদের সাথে আমার কিসে, কি বলে ওটারে, মডিফায়ারের ডাইরেক্ট রুল। ঠিক আছে, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন এইচএসসি 26-এর জন্য, 24 কেন বললাম, এইচএসসি 25 আর 26, ঠিক আছে, তো ওদের জন্য আমার ট্রান্সফরমেশনের রুল আনবো, সমস্যা নেই। বাট এইচএসসি 25-এর পরীক্ষা তো চলে আসলো, তো আগে আমি মডিফায়ার শেষ করাবো, তারপর তোমার ওই ইসে যাব, কি বলে, ট্রান্সফরমেশন রুলসে যাব। তো নেক্সট দেখা হবে আমাদের মডিফায়ারের ডাইরেক্ট মডিফায়ার, ফ্রেজ আর মডিফায়ারের রুলসে। টিল দেন, গুড বাই।